শোনো বউ, তুমি যদি এবার আমাকে একটা পুত্র সন্তানের মুখ দেখাতে না পারো, তাহলে কিন্তু আমি দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে বাড়িতে আসবো। এভাবে বলো না গো, সবই তো উপরওয়ালার হাতে। এইখানে তো আমার কোনো হাত নেই গো। তাহলে আমি কিভাবে তোমার ইচ্ছে মতো তোমাকে পুত্র সন্তানের মুখ দেখাবো বলো তো? তাছাড়া আমি একজন অন্তঃসত্ত্বা মহিলা। আমার সামনে তোমার দ্বিতীয় বিয়ে করার কথা বলতে মুখে আটকালো না? না, আমার মুখে আটকাচ্ছে না। আমার পরিবারে পুত্র সন্তান না হলে আমার সংসারের হালটা কে ধরবে বলো তো? আর কন্যা সন্তান জন্ম দেওয়া মানে তো আমার ঘাড়ে আরো খরচের দায় চাপিয়ে দেয়া। আমার পুত্র সন্তান চাই চাই। পুত্র সন্তান জন্ম দিতে পারলে তুমি এ বাড়িতে থাকবে, না হয় তোমার জন্ম দেওয়া কন্যা সন্তানকে নিয়ে আমার বাড়ি থেকে চলে যাবে। আমি তোমার আর তোমার কন্যা সন্তানের কোনো দায় নিতে পারবো না। এই বলে চাষি কাঁদে চলে যায়, আর তার স্ত্রী তার বলা কথাগুলো ভেবে কাঁদতে থাকে। আজ বাদে কাল হয়তো আমার সন্তান এই পৃথিবীর আলো দেখবে। পৃথিবীতে আসার আগে যার বাবার এমন চিন্তা ভাবনা, তার তো জন্ম নেয়াই পাপ। পুত্র সন্তান আর কন্যা সন্তানের মধ্যে ভেদাভেদ যে কবে দূর হবে কে জানে। আর কবে যে ঘরে ঘরে অন্তঃসত্ত্বা মহিলারা অত্যাচার থেকে মুক্তি পাবে, তা একমাত্র উপরওয়ালাই জানে। সত্যি যদি আমার গর্ভ থেকে কন্যা সন্তানের জন্ম হয়, তাহলে তো আমার স্বামী সদ্য জন্ম নেয়া কন্যা সন্তানকে সহ আমাকে এ বাড়ি থেকে বের করে দেবে। তারপর তারপর আমি ওই সন্তানকে নিয়ে কোথায় যাব, কি করব? হে উপরওয়ালা, তুমি আমাকে একখানা পথ দেখাও। না না, আমি আর কাঁদবো না। কেঁদে আমার শরীর আর খারাপ করব না। আমার সন্তানের কথা চিন্তা করে হলেও আমাকে সুস্থ থাকতে হবে। কয়েকদিন পর মিনতির প্রসব বেদনা ওঠে, তাই তার স্বামী একজন দায়ী মহিলাকে বাড়িতে ডেকে আনে। এই যে বাবা, তোমার একখানা নয়, দুখানা সন্তান জন্ম নিয়েছে। তোমার বউ তো যমজ সন্তান জন্ম দিয়েছে গো। যমজ সন্তান? তা যমজ সন্তানের দুখানাই কি পুত্র সন্তান? না গো না, তোমার ঘর আলো করে লক্ষ্মী মন তো দুটো কন্যা সন্তান জন্ম নিয়েছে। কি? না না, এ হতে পারে না। বউ, আমি তোমাকে বলেছিলাম কন্যা সন্তানের জন্ম না দিতে, আর সেখানে তুমি একখানা নয় দুখানা কন্যা সন্তানের জন্ম দিয়েছো। তাই এক্ষুনি তুমি তোমার কন্যা সন্তানদের নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আজই আজই যাবে তুমি। আমি নতুন বিয়ে করে নতুন বউ নিয়ে আসবো। দয়া করে আমার কথাটা শোনো। আমি কি ইচ্ছে করে কন্যা সন্তানের জন্ম দিয়েছি নাকি? এতে আমার কি দোষ বলো? যত যাই হোক, ওরা তো আমাদেরই সন্তান। তুমি আমাদের এভাবে বাড়ি থেকে বের করে দিলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো? সে আমি কি করে জানবো? নিজের কন্যা সন্তানদের নিয়ে লোকের বাড়ির ঝিগিরি করে খাও গিয়ে, তা আমার দেখার বিষয় না। কিন্তু আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও, এটাই আমার শেষ কথা। এরপর অসহায় মিনতি তার দুই কন্যা সন্তানকে বুকে আগলে রেখে তার স্বামীর বাড়ি থেকে বেরিয়ে যায়। কাঁদিস না রে মা, তোরা কাঁদিস না। তোদের বাবা তোদের বাড়ি থেকে বের করে দিলেও তোদের মা তোদের কখনো একা ফেলে যাবে না। তখনই দাই মহিলাটি সেখানে মিনতিকে ডাকতে ডাকতে চলে আসে। কেঁদো না মিনতি, তোমার স্বামী যে তোমার সাথে
কতটা নির্মম অন্যায় করেছে তা আমি জানি, কিন্তু সব জেনেও আমি যে কিছু করতে পারবো না গো। তবু তোমার এই কোলের ফুটফুটে দুটি বাচ্চার কথা চিন্তা করে আমি বলছি, আমাদের পাশের গায়ের মোড়ল বাড়িতে আমার আগাগোড়া যাওয়া আসা আছে। পাশের গায়ের মোড়ল আর গিন্নিমা দুজনে বড্ড ভালো মানুষ গো। মোড়ল গিন্নি এক পুত্র সন্তান জন্ম দেওয়ার পর তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন। তাই মোড়ল অনেক দিন ধরেই একজন কাজের মহিলা খুঁজছিল তাদের পুত্র সন্তানের দেখাশোনা করার জন্য, আর পাশাপাশি বাড়ির টুকটাক কাজ করার জন্য। তুমি যদি চাও আমি তোমাকে সেখানে নিয়ে যাব। আমার কাছে এখন এর চেয়ে উত্তম প্রস্তাব কি হতে পারে দাইমা? আপনি আমাকে নিয়ে চলুন সেখানে। এরপর সেই দায়ী মহিলা পাশের গায়ের মোড়ল বাড়িতে মিনতিকে নিয়ে যায়। সবই তো বুঝলাম, কিন্তু তোমার কোলের এই ছোট্ট দুটো শিশুদের সামলে তুমি আমার ছেলের যত্ন নিবেই কখন? আর সংসারের টুকিটাকি কাজই বা করবে কখন? এইসব নিয়ে আপনি চিন্তা করবেন না কর্তাবাবু, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের এসব অভ্যাস আছে। একটাবার সুযোগ দিয়ে দেখুন না আমি কেমন কাজ করতে পারি। আর তাছাড়া আমার মেয়েদের সাথে আপনার ছেলেকেও অতি যত্ন লালন পালন করব। আমার ছেলেও সারাদিন একা একা থাকে বলে কান্নাকাটি করে। আমিও সময় দিতে পারি না তেমন, নানা ব্যস্ততার কারণে। যদি বাড়িতেই ওর দুখানা খেলার সাথী হয় তাহলে তো বেশ ভালোই হয়। তোমার মেয়ে দুখানা দেখতে কিন্তু বেশ ফুটফুটে আর সুন্দর। ওদের নাম রেখেছো কি? ওরা এতই অবাকি যে ওদের জন্মের পর ওদের কি নাম রাখবো সেটাই ভাবতে পারিনি। তাহলে আমি ওদের নাম রেখে দিচ্ছি। একজনের নাম রিঙ্কি আর একজনের নাম পিঙ্কি। ঠিক আছে কর্তাবাবু, আপনি যখন এই নাম রেখেছেন তাহলে আজ থেকে ওদের এই নামই থাকবে। এরপর বেশ কয়েক বছর কেটে যায়। মোড়লের ছেলে আর মিনতির দুই মেয়ে দেখতে দেখতে অনেক বড় হয়ে যায়। কিন্তু রিঙ্কি আর পিঙ্কি দু বোনের মধ্যে রিঙ্কি ছিল চুপচাপ আর পিঙ্কি ছিল অনেক চঞ্চল। পিঙ্কির চলাফেরা দেখে সবাই তাকে মোড়ল বাড়ির মেয়ে বলেই ভাবতে বাধ্য হতো। মা, টাকা দাও তো। কেন রে, এই অসময় টাকা দিয়ে কি করবি তুই? বাড়ির সামনে কাচের চুড়িওয়ালা এসেছে, আমার কয়েক ডজন চুড়ি পছন্দ হয়েছে, ওগুলো কিনতেই টাকা চাচ্ছি। এখন এত কথা না বলে টাকা দাও তো দেখি। উফ, 2-4 টাকা চাইলেই তোমাকে 1000টা কৈফিয়ত দিতে হয়। এর জন্যই তোমার কাছে কিছু চাইতে আমার ভালো লাগে না, বুঝলে তো? রাগ করছিস কেন অযথা? তুই কি ভুলে যাস যে তোর মা মোড়ল বাড়িতে সামান্য ঝিয়ের কাজ করে? টাকা চাইলেই তোর মা তোকে এত এত টাকা কোত্থেকে দেবে শুনি? আর তাছাড়া হিসাব ছাড়া টাকা পয়সা খরচ করা আমি মোটেও পছন্দ করি না কিন্তু পিঙ্কি। কই, আমার রিঙ্কি তো এমনটা করে না। সেই কবে ওকে আমি কটা চুড়ি কিনে দিয়েছিলাম, আজ অবধি মেয়েটা আমার কোনো কিছু নিয়ে বায়না করেনি। আর চুড়িওয়ালা আসলেই কি তোকে চুড়ি কিনতে হবে নাকি? আহ মা, রিঙ্কির সাথে আমার সবসময় তুলনা করো না তো। ও কিছু বায়না করে না, ভালোই হয়েছে। রিঙ্কি তো সবসময় বাড়িতেই থাকে, ও কখনো বাইরে যায় নাকি যে ওর এত চুরি গয়না লাগবে? ওর দিকে কেই বা তাকাবে। পিঙ্কি, তোর কথার ধরন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোরা দু যমজ বোন, তাহলে তোদের মধ্যে এত পার্থক্য হয় কি করে? শোন পিঙ্কি, রিঙ্কি তোর থেকে কোনো দিক থেকেই পিছিয়ে নেই, বরং তোর থেকে ও পড়াশোনায় অনেক ভালো। সামান্য চুড়ি কেনার পয়সা চেয়েছি আর তুমি আমাকে এত কথা শুনিয়ে দিলে মা। লাগবে না আমার চুড়ি।
রিঙ্কি, কাল কিন্তু আমাদের অঙ্কের পরীক্ষা, আর এই পরীক্ষাটা হলে আমাদের সব পরীক্ষা শেষ হয়। এই পরীক্ষায় পাশ করতে পারলে আমরা শহরে গিয়ে ভালো কলেজে ভর্তি হতে পারবো। তুই তোর সব পড়া করে রেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, সব পড়া করে রেখেছি। বেশ, কোনো সমস্যা হলে জানাবি কিন্তু, আমি তোকে সাহায্য করব। আমি চাই তুই আর আমি ভালো পরীক্ষা দিয়ে শহরে গিয়ে ভালো একটা কলেজে ভর্তি হব। তা আবার হয় নাকি? এত দূর পর্যন্ত পড়াশোনা চালিয়ে আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তুমি শহরে পড়াশোনা করতে যাবে যাও, শুধু শুধু তোমার বাড়ির ঝিয়ের মেয়েকে কেন টানছো বলো তো? রিঙ্কি, তোকে আমি কতবার বলেছি বারবার এভাবে ঝিয়ের মেয়ে করবি না। মিনতি মাসিকে আমি কবে ঝি মনে করেছি বলতো? আর এত পাকা পাকা কথা বলতে হবে না, মন দিয়ে পড়াশোনা কর। আচ্ছা ঠিক আছে। এরপর রিঙ্কি সেখান থেকে চলে যায়। রিঙ্কি কি আমার মনের কথা বুঝতে পারে না? ওকে আমি কতটা ভালোবাসি। তাই তো আমি শহরে পড়াশোনা করতে গেলে ওকে সঙ্গে করে নিয়ে যেতে চাই। তখনই পিঙ্কি সেখানে চলে আসে। পিঙ্কিকে দেখে সুজন কাজের অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায়। আমাকে অবহেলা করা আর ওই রিঙ্কিকে নিয়ে এত ন্যাকা ন্যাকা কাণ্ড, এক্ষুনি মজা দেখাচ্ছি তোদেরকে। আমি এক্ষুনি গিয়ে মোড়ল মশাইকে সব বলে দেব যে তুমি ঝিয়ের মেয়েকে পছন্দ করো। আমি কি শুনছি রিঙ্কি? এসব কি সত্যি? না না মোড়ল কর্তা, আমার মনে এমন কিছুই নেই। বামন হয়ে চাঁদে হাত দেব এই কথা চিন্তাও করতে পারি না। তোমাকে কে কি বলেছে তা আমি জানি না বাবা, তবে আমি স্বীকার করছি রিঙ্কির মনে এসব কিছু না থাকলেও আমি ছোটবেলা থেকেই মনে মনে রিঙ্কিকে পছন্দ করি, আর ওকেই আমি বিয়ে করতে চাই। তুই দেখছি একেবারে তোর বাবার মনের মতোই হয়েছিস। তোর বাবার পছন্দের সাথে তোর পছন্দের কোনো অমিল নেই। কিন্তু তুই কি বলবি তা ভেবে আর বলা হয়নি, কিন্তু এখন তো আর কোনো দ্বিধাই রইল না। শোন, তোরা পরীক্ষা দিয়ে ভালো মতো পাশ করলে তোদের 4 হাত আমি এক করে দেব। তারপর দুজনে মিলে শহরে গিয়ে সুন্দর করে সংসার আর পড়াশোনাটা করিস। এটা কি হলো? বেশি লোভের আশায় আমার তো আমও গেল ছালাও গেল। এসব যে আমার কাছে স্বপ্নের মতো লাগছে মোড়ল কর্তা। এখন আর বাকি রইল আমার পিঙ্কিকে নিয়ে চিন্তা। আমি যখন আছি, তোমার এত চিন্তা কিসের? পিঙ্কির জন্য আমি ঠিক একটা সুপাত্রের ব্যবস্থা করব। এরপর রিঙ্কি মোড়ল বাড়ির ছেলের সাথে বিয়ে হয়ে যায় এবং পিঙ্কির জন্য অনেক ভালো পাত্র খুঁজে আনা হয়।